সালামু আলাইকুম, কেমন আছেন? দ্য নাইট ইজ স্টিল ইয়াং বলা হয়, রাত যত গভীর হয় মানুষের চিন্তা শক্তি, মানুষের ক্রিয়াশীল মস্তিষ্ক তত বেশি উর্বর এবং সক্রিয় হয়। দর্শক বন্ধুরা, এনটিভির মধ্যরাতের আয়োজন শুক্রবারের রাতের আড্ডায় আপনাদের প্রত্যেককে আমি কিন্তু আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, সুন্দর আছেন। নিয়মিত যারা দেখেন আমরা কিভাবে সাজাই আমাদের অনুষ্ঠান, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নতুন যারা আছেন সঙ্গে থাকুন, অতিথির সঙ্গে আড্ডায় আপনারাও জেনে যাবেন যে কিভাবে আপনারা ভিডিও কল করতে পারবেন এবং আমাদের প্রিয় অতিথিকে প্রশ্ন করতে পারবেন। আপনাদের পাঠানো প্রশ্নগুলো আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের অতিথির কাছে, এবং যারা ভিডিও কল দিবেন সরাসরি তো দেখার একটা সুযোগ থাকবে, নিজেকে দেখানোরও সুযোগ থাকবে এবং প্রশ্ন করার সুযোগ থাকবে। এই অপূর্ব সুযোগ আপনাদের সামনে হাজির করে চলুন শুরু করি আমাদের আজকের রাতের আড্ডা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে এনটিভি সকল অনলাইন প্ল্যাটফর্মে আমরা সরাসরি সম্প্রচার করছি। আমাদের বাংলা সিনেমায় প্রজন্ম থেকে প্রজন্ম যারা হাত ধরে আমাদের বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে থেকে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের কাজের কারণে চিনি, সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে চিনি, এবং কর্মক্ষেত্রে কাজ করতে করতে অনেকে বন্ধু হয়ে যায়, অনেকে কাজ করার আগেও বন্ধু থাকে। এমন একজন বন্ধু আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যিনি একাধারে মডেল, তিনি অভিনেতা, তিনি খুব ভালো ডান্স করেন, তিনি রেগুলার স্পোর্টস করেন এবং বাংলাদেশের অন্যতম একজন বডি বিল্ডার হিসেবে পরিচিত, এবং অ্যাকশন সিনেও তিনি দারুণ এবং দেখতেও অ্যাকশন হিরোদের মতো। আমাদের প্রিয় অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা যাকে আমরা বলি হিরো, এবং তিনি দেখতেও হিরোদের মতো, সানজু জন আছেন আমাদের মাঝে। চলুন আজকে রাতের আড্ডায় আমাদের এই সঙ্গীকে সঙ্গে নিয়ে আড্ডায় এগিয়ে যাই। বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি। সবসময় ব্যস্ত থাকা মানুষদের মধ্যে একজন হচ্ছে সানজু জন। আমি দেখি যে ও শুটিং করুক অথবা ক্যামেরার পেছনে থাকুক অথবা ইভেন্ট করুক, কিছু না কিছুতে ও ব্যস্ত থাকে। চেষ্টা করি ব্যস্ত থাকতে, কারণ হচ্ছে যারা ক্যামেরার সামনে কাজ করেন তারা যদি ক্যামেরার বাইরে থাকে তাহলে খুব লেজি হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি অলওয়েজ অ্যাক্টিভ থাকার জন্য। শুটিং না থাকলে দেখা গেল যে স্পোর্টস নিয়ে থাকি বা কোনো ইভেন্ট করছি, কিছু না কিছু একটা করতেই থাকি। আর আমার একটা অনলাইন বিজনেস আছে ক্লদিং, না হলে সেখানে সময় দিই, কিছু একটা করি। কিছু একটা করার মধ্যেও মজা। এই জন্য আমি চাই আপনারাও কিছু একটা করেন। আপনারা সরাসরি আমাদের ভিডিও কল করতে পারেন সানজু জনের সাথে কথা বলার জন্য, অথবা আমার সাথেও কথা বলার জন্য আপনারা কল দিতে পারেন, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন, দেশে আছেন। আমাদের এই লাইভ চলাকালীন সময়ে আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে একটা ক্যাপশনের মধ্যে জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এবং ওখানে সরাসরি জুম অ্যাপসে আমাদের আড্ডায় যোগ দেওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে রেখেছি। এই লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ এই সুযোগটা থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের ভিডিওগুলো অংশগ্রহণ করতে পারেন, অথবা টেক্সট পাঠাতে পারেন। ওই যে ফেসবুকে লাইভ চলাকালীন সেখানে কমেন্টে আপনারা টেক্সট করবেন, কোথা থেকে বলছেন বললে খুব ভালো হয়, আর প্রশ্ন করবেন তাহলে খুব ভালো হয়। আমরা প্রশ্নগুলো পৌঁছে দিব আমাদের জনের কাছে। ফ্যামিলিগতভাবে তোকে কি নামে ডাকে? ফ্যামিলিগতভাবে আমাকে সঞ্জুই বলে। সঞ্জু বলে। আর জনটা কোত্থেকে আসছে? জনটা বেসিক্যালি স্টেজ নেম। এটা একটা মজার ঘটনা আছে। দেখ, আমরা এত পূর্ণ বন্ধু, আমি কিন্তু এটা জানি না। না, এইটা অনেকে জানে অনেকে জানে না, যেমন তুই জানতি না হয়তো। এই জন নামটার পেছনে খুব হাস্যকর একটা ঘটনা আছে। আমি যখন প্রথম ওয়ার্কআউট শুরু করি, দ্যাট টাইম জন এব্রাহিমের প্রথম একটা সিনেমা বের হয় জিসন। এর আগে আমি দেখেছিলাম ওকে একটা মিউজিক ভিডিওতে, সেখানে দেখলাম একটা মডেলের, মানে একদম মনে হচ্ছিল যে হাতে বানানো একটা শরীর। আমি বললাম যে ছেলেদের ফিজিক এত সুন্দর হতে পারে। তখন দেখা গেল যে আমার ফ্রেন্ডরা ছিল, বা তোরও তখন ওই সময় ফিজিক খুব ভালো না, আমি তখনও শুরু করিনি। না, তুই প্যাশনেট হওয়া শুরু করেছিস যে করব, মানে হ্যাঁ এরকম হতে পারে। তো আমি ফ্রেন্ডদের সাথে কথা বললাম যে এরকম ফিজিক কিভাবে হয়, তাই জিমে যেতে হবে। আর দ্যাট টাইম আমার সেজু মামা জিমে যেত। তো মামাকে বলছি, মা বলে না, এত কম বয়সে কিসের জিম করতে হবে, আমাকে কে আটকায়। এখন মাথায় ঢুকে গেছে আমার করতে। কইছি তো বাসায় দেখতাম যে জিমে গিয়ে জিমের জানলা দিয়ে দেখতাম যে কি করে, দেখতাম যে পুশ আপ দিত, তারপরে উপরে ঝুলতেছে, বানরের মতো ঝুলতেছে। ঝুললে কি বডি হয়? আচ্ছা, দেখতাম যে সানসেট থাকে না, মানে রেলিং থাকে বিল্ডিং এর, ওখানে ঝুলতাম, বাসায় পুশ আপ দিতাম। এরকম করতে করতে 1 বছর পর দেখি যে আমার বডির মধ্যে একটা চেঞ্জেস চলে আসতেছে। এখন আমি বাসায় বলছি আমাকে জিমে ভর্তি করে দিতেই হবে, টাকা দাও জিমে যাবো। হ্যাঁ, মানে অনেকটা এরকম। পরে বাধ্য হয়ে এই মানে জিমে ভর্তি করে দেয়। আর দেখতো খালি আমি জন এব্রাহিমের গান শুনি, তারপর জিসেম মুভি বের হয়েছে, খালি ওকেই দেখি। মানে
জন এতটাই আমাকে হচ্ছে আইডলাইজ এত করেছে, বেশি ফলো করতে আর কি ইন্সপিরেশন ছিল। ইন্সপিরেশন ছিল যে একটা ছেলে মানে ফিজিক এত সুন্দর হতে পারে। ভালো কথা, করতে করতে দেখা গেল 1-1.5-2 বছরের পরে আমার ফিজিক পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমার বডি স্ট্রাকচার, আমার চলাফেরা জন আব্রাহামের মতো হয়ে গেছে। তখন আমারও চুল বড় ছিল, মানে ওই যে দেখে একটা মানুষকে তখন আইডল ভাবা। তো এরকম বলতে বলতে তো তখন মাত্র ফেসবুক ওপেন করছি। আচ্ছা, এখন কি নাম দিব? আচ্ছা, আমার নাম সঞ্জু। তো হচ্ছে কি এখন কি নাম দেবো, তখন হঠাৎ করে দুষ্টামি করে মাথায় আসছে আচ্ছা জনটা অ্যাড দিয়ে দেই। হ্যাঁ, সঞ্জু জন। ভালো কথা দিছি। দেওয়ার পরে দেখা গেল যে 2006 আমি মাত্র তখন প্রথম মডেলিং শুরু করি। মানে তাও হচ্ছে জিম থেকেই, জিনিসটা অন্যভাবে, যে একটা ফ্যাশন ইভেন্ট ছিল, ওখানে 4টা বডি বিল্ডার মডেল লাগবে। আচ্ছা, এখন পাচ্ছে না, অনেক খুঁজে খুঁজে, যে আমার জিম একটা ছোট ভাই ছিল, ও আবার মডেলিং করতো। তো বলছে ভাইয়া আপনার ফিজিক তো ভালো মডেলদের মতো, আপনি ট্রাই করে দেখতে পারেন। তখন হেসে উড়াই দেয়, আমি মডেলিং করবো না, হবে না আমাকে দিয়ে। বলা ভাই ট্রাই করে দেখেন। তো আমাকে নিয়ে পরিচয় করাই দেয়। পরিচয় করানোর পরে যে দেখে যে না ঠিকঠাক মডেল হওয়ার মতো আর কি। তো হচ্ছে গিয়ে এই যে শুরু করি, তখন থেকে সবাই জন নামে ডাকা শুরু করছে। সঞ্জু আর কেউ ডাকে না। তো জন নামে ডাকতে ডাকতে দেখা গেল যে এখন আমার স্টেজ নেম হয়ে গেছে জন। তো এখন আমি চাইলেও মডেল জন, এখন চাইলেও না, তখন আর আমি নাম চেঞ্জই করতে পারি না। তো এখন দেখা গেল যে কারোর সাথে পরিচয় হলে আগেই বলি আমার নাম সঞ্জু। আর সঞ্জু এটা তো মনে হয় সঞ্জিত থেকে। হ্যাঁ, কারণ ছোটবেলায় একটু গুলটু গালটু ছিলাম, মানে একদম হয় না যে দেখলে চটকাই হাঁসের বাচ্চা এই টাইপের। তো ওখান থেকে আর কি আসলে আদর করে সঞ্জু ডাকা। তো এই নিকনেম থেকে আসলে সঞ্জু ডাকতে ডাকতে এটাই ডাকে সবাই। মাঝে মধ্যে আমার নাম নিজেও ভুলে যাই। ওকে, বাট আমরা মনে হয় তোরে সঞ্জু জন বলেই ডাকি, মানে পুরোটাই বলে অনেকে বলে। মানে আমার মনে পড়ছে না আসলে, আজকে আমরা যে একটা লাইভ আড্ডায় বসছি, আমি তোকে নতুন ভাবে অনেক কিছু আবিষ্কার করতেছি। যেমন আমার মনে আসলো যে জন কোত্থেকে আসলো, তারপরে সেকেন্ড কোশ্চেন আমার মনে আসলো আমি ওটা কি নামে ডাকি। পরে মনে বললো ইউজুয়ালি তো দোস্ত বলেই ডাকি, নাম বলে মানে দোস্ত এদিকে আয়, দোস্ত শোন, এক্স্যাক্টলি বলা হয় না, নাম বলা হয় না। কিন্তু যখন আমাদের যে কমন বন্ধু শিপন মিত্র, আমাদের ক্রিশ্চিয়ানো তন্ময়, ওদের সাথে যখন কথা বলি তখন তো দোস্ত বলি না, নাম বলি। তুই জন বলিস? আই গেস জন বলি। তন্ময় আমাকে জনদা ডাকে। জনদা, হ্যাঁ। শিপনও মনে হয় জনই ডাকে। আচ্ছা, আর শিপনদাকে আমরা কি ডাকি? শিপনদা। তোর নামটা তো অনেক সুন্দর, এখন পাবলিকলি বলবো কিনা জানি না। তোর নাম আমি কি দিয়ে সেভ করছি তুই জানিস সেটা? না, জানি না তো। চিন্টু রসিক। ও, চিন্টু রসিক। এটা নিয়ে একটা মজার গল্প আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন নামকরা ক্যান্সার ডাক্তার আছেন, যার আদিবাড়ি বাংলাদেশে। তো উনি বাংলাদেশে এসেছেন পুরো পরিবার, দুর্গাপূজায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে পূজা মণ্ডপে একজন লোক, হি ওয়াজ নট নর্মাল, হি ওয়াজ ড্রাঙ্ক আই গেস, বলে যে এখন আপনাদের সামনে আসবেন ঢাকা থেকে আগত চিত্রনায়ক চিন্টু রসিক। I still can remember that day. মানে স্টেজে আমাদের ডাকতেছে একজন করে, আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি তোর নাম শুনে। ফার্স্ট অফ চিন্টু রসিকটাকে হঠাৎ মাথায় আসছে ইন্তু রাতিস, ও নামটাকে এভাবে ঘুরায় চিন্টু রসিক বানায় দিল। তখন থেকে আমি তোর নাম কিন্তু সেভ করি, চিন্টু রসিক। আচ্ছা, ওকে, নাইস। মডেলিং এর গল্প আমরা শুনলাম, চলচ্চিত্রে কিভাবে আসা? চলচ্চিত্রে, আচ্ছা তার আগে ডান্স। সঞ্জু জন অনেক ভালো ডান্স করে, সো এই ডান্সটার ব্যাকগ্রাউন্ডের গল্পটা শুনতে চাই। ও আচ্ছা, ডান্সের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলি, ওই যে এটা অনেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, মানে স্কিলটা ভেতরেই ছিল। হ্যাঁ, মানে আমি ডান্সের ক্ষেত্রে হচ্ছে গুড লার্নার। ওই যে অনেকে দেখে শিখতে পারে না, এই বিষয়টা আমার মধ্যে ছিল। তুই দেখে ধরে ফেলতে পারি, আমি ডান্স স্টেপ আমার ইজিলি ক্যাচ করতে পারি। তো মিউজিক বিটটা, তখন ছোটবেলা থেকে মিউজিক বিটটা বুঝতাম যে আমার এই বিটে এই স্টেপটা করতে হবে, বা যে কোনো স্টেপ এখানে শেষ করতে হবে, এখানে ধরতে হবে, এই জ্ঞানটা আমার ছোটবেলা থেকেই ছিল। তো যেটা হয়েছে, আমার নারায়ণগঞ্জ হচ্ছে কি আমার চাচার বাড়ি ছিল। তো ওখানে পুজোর সময় দেখা গেল যে দ্যাট টাইম মানে পূজা ওয়াজ লাইক মানে ফেস্টিভ্যাল। হ্যাঁ, মানে রাস্তায় বেরোলেই মণ্ডপ সবাই নাচানাচি করছে। এখন আমি চাচার বাড়ি গেলে ডিক্কি 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 শুনতাম, আর দেখা গেল যে অনেক গান ছাড়তো। গেটটা খুলে আমি নাই, দেখা গেল আমি তখন ক্লাস 2, 3, 4-এ পড়ি।
বাসায় খুঁজে পায় না আমাকে, দেখতেছে ওই মণ্ডপে মাঝখানে একটা পিচ্ছি ছেলে এমনভাবে নাচতেছে জমা হয়ে গেছে। হ্যাঁ, মানে এমনভাবে নাচতেছে যে ও পুরো এই গানটা পুরো রিহার্সাল করে মুখস্থ করে আসছে, এখন স্টেজে পারফর্ম করতেছে। মানে এরকম, মানে আমাকে কোনোভাবে আটকে রাখা যেত না, যেখানে যে মিউজিকই হোক, মানে আমার নাচতে হবে, জিনিসটা এরকম ছিল। তখন থেকে আর কি আসলে ডান্সের প্রতি ওই ভালোবাসাটা তৈরি হয়। আর তখন তো জানতাম না যে বড় হয়ে হয়তো বা অ্যাক্টর হব বা আর্টিস্ট হব, যেখানে আমার এই প্রতিভা কাজে লাগবে। এখন দেখতেছি যে ছোটবেলার ওই মানে ইউ আর ব্লেসড, হ্যাঁ, ভালো লাগাটা এখন আমি কাজে লাগাতে পারছি। অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যায়, এটার জন্য স্কুলিং করতে হয়। স্কুলিং করার পরেও ডাইন স্টেপের সময় বাম দিকে জায়গা, এক্স্যাক্টলি। তো এইটা আমার জন্য খুব মানে ব্লেসড, আসলে আমি ব্লেসড। আচ্ছা, এবার সিনেমায় আসা কিভাবে? সিনেমায় আসা হচ্ছে যখন আমি মডেলিং শুরু করলাম, যে টানা 4-5 বছর আমি সুন্দর মডেলিং করছি, বেশ মানে প্রথম 2-1 বছর মাত্র আমাকে সবাই জানছে, কাজের জন্য ডাকছে। তারপরে দেখা গেলো 2-3 বছর পরে আল্লাহর রহমতে আমার বড় বড় ব্র্যান্ডগুলো থেকে আমাকে ডাকা শুরু করলো। মানে তখন আমি মডেলিংয়ে আসার আগে আমি মিস্টার বাংলাদেশ ছিলাম, অলরেডি আমার বডি অনেক হিউজ ছিল। যখন মডেলিংয়ে ঢুকি অর্ধেক হয়ে যাই, মানে এখন আমি যা আছি মোটামুটি এর 1.5টার সমান আমি ছিলাম। তো তখন শুকানোতে দেখা গেল আরও চাপা ভেঙে গেছে, তারপরে একদম লিন একটা বডি, মানে প্রপার মডেল একটা বিষয় ছিল তখন। তো অনেক ব্র্যান্ডগুলো অ্যাপ্রোচ করছিল, কাজ করছিলাম, এর পাশাপাশি টিভিসি করছিলাম, তার মাঝখানে 2-1টা মিউজিক ভিডিও করছিলাম। তো হুট করে কাবিলা মামা, উনি সম্পর্কে আমার মামা হয়, তো কাবিলা মামা আমাকে হুট করে ফোন দিয়ে বলে যে শোন, কিষান চলচ্চিত্র একটা প্রোডাকশন আছে, এই প্রোডাকশন থেকে গত বছরই সাকিব ভাইয়ের সবার উপরে তুমি সিনেমা রিলিজ হয়েছিল। তো আমি তখন বলি, মামা তাহলে আমি কি করবো? আরে বলে, তখন মামা বলতেছে, আরে বেটা কথা শোন। হ্যাঁ মামা বলেন। তো মামা বলতেছে যে ওই প্রডিউসার 2টা হিরো নিয়ে কাজ করবে, উনি চাচ্ছে একটা বডি বিল্ডার টাইপ হিরো, অ্যাকশন হিরো, উনি একটা নতুন হিরো লঞ্চ করবে, অ্যাকশন হিরো। তো আমি বলতেছি অ্যাকশন হিরো লঞ্চ করবে, আমি কি করব এখানে? আমি বুঝতে পারতেছি না, আমাকে অ্যাপ্রোচ করতেছে তুই ফিল্ম কর। তো বলতেছি তুই ভাবতেছিস ওখানে আমার কি কাজ, কি কাজ আসলে, আমি তো মডেলিং করি, আমি তো তখন ফিল্ম নিয়ে ভাবিও না। ওখানে কি মানে র্যাম্প শো হবে, কি আসলে আমার কাজটা কি ওইখানে? মামা বলতেছে যে হিরো খুঁজতেছে, আমি তোর কথা বলছি, মানে তোর তো বডি শডি ভালো আছে, তোর তো অ্যাকশন হিরোদের মতো লাগে। আমি বলছি মামা সিনেমা? হ্যাঁ। আমি কি পারবো? বলছে পারবি, তুই আগে কথা বল, তুই প্রডিউসারের সাথে দেখা কর। তো আমি গেলাম অফিসে যাওয়ার পরে উনি কথা না বলে বসে আছে, আমার দিকে এবার তাকায় আছে। তো আমি চিন্তা করি, একবার ওনার দিকে তাকায়, আরেকবার এখানে তাকায়, আবার এইভাবে তাকায়, আবার। তো আমি উনি আমাকে কিছু জিজ্ঞেস করছে না, খালি দেখে যাচ্ছে, হ্যাঁ অবজার্ভ করতেছে। তো আমি না সাহস করে বললাম, আচ্ছা সিনেমাতে আমি কি করব? তো উনি হেসে দিছে, হেসে দিয়ে বলে যে আমি একটা হিরো লঞ্চ করব, অ্যাকশন, ফাইট করতে পারবা? আমি বলছি আরে ফাইট করতে একদম ফাটাই দিব, মানে তখন এইভাবেই বলছি, আরে একদম ফাটাই দিব। তখন এটা সিরিয়াসনেসটা বুঝতে পারিস না, ক্যাজুয়ালি আমি বলছি মিটিং করে, মামা যেতে বলছে, আমি মিটিং করতে আর একদম ফাটাই দিব। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুমি যাও, আমি কাবিলা ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। তো মনে হয় মামাকে ফোন করছে, বললো যে না আপনার ভাগিনাকে কাজে লাগানো যাবে, ওর মধ্যে ওই বিষয়টা আছে, এখনো বুঝতেছে না, বাট কাজে লাগানো যাবে। তো মামা হচ্ছে কি আমাকে 2-3 দিন পরে ফোন দিছে। আমি বলছি নাই, যেহেতু ফোন টোন দেয় গেছে শেষ। মা বলে তোর পাসপোর্ট আছে? আমি বলছি হ্যাঁ মামা আছে তো। আচ্ছা তোর পাসপোর্টের কপিটা দে। তো আমি পৌঁছে দিলাম হার্ড কপি। পরে হচ্ছে দেওয়ার পরে বলে তোরে পছন্দ করছে, শুটিং হবে দার্জিলিং আর শিলিগুড়ি। আমি বলি দার্জিলিং শিলিগুড়ি আমি তো যাই নাই, মানে দেশের বাইরে যাইনি দ্যাট টাইম, তখন মানে খুব বেশি ঢাকার বাইরেই যাস না আর আমি হ্যাঁ। তো হচ্ছে গিয়ে তখন বলতেছে এরকম, ভালো কথা দিলাম, সুন্দর আমাকে নিয়ে মনে কর এর 25-30 দিনের মধ্যেই সব প্রসেস হয়ে গেল, ভিসা হয়ে গেল, সব কিছু। মামা বললো যে তুই কিছু কস্টিউম নিয়ে নে, লাগলে ওরাও দিবে। তো আম্মুকে বললাম, আম্মু বলে সিনেমা করবি? আমি বললাম করি একটা এক্সপিরিয়েন্স করি, ভালো ইচ্ছা মতো শপিং করলাম।
এরপরে একটা আমার ব্যাকপ্যাক ছিল, ব্যাগের মধ্যে সব জিমের ইনস্ট্রুমেন্ট ভরছেন। এটা নিয়ে জিম করবি? হ্যাঁ, জিম। এই ব্যাগটা দেখে তখন ওনারা হাসাহাসি করতেছে যে তুমি কি এখানে ব্যায়াম করতে যাবা না শুটিং করবা? আমি তো বুঝতেছি না কিছু আসলে। পরে বলতেছে, কাবিল মামা বললো একটা কাজ কর, তুই শুধু ডাম্বেলটা নে, ডাম্বেল নিলে ওয়ার্কআউট করতে পারবি। ডাম্বেলটা নিয়ে নিলাম, ওই ব্যাগ রেখে গেলাম ওখানে শুটিং করতে। আমি প্রথম মানে 3 দিন বসে আছি, মেকআপ করে সকাল থেকে বসে থাকি। আজকে তোমার সিন হচ্ছে না, আজকে তোমার সিন হচ্ছে না। দেখা গেল ওখানের যে সিনিয়র আর্টিস্টরা ছিলেন ওনারা শুটিং করছে, তো আমি মেকআপ নিয়ে বসে আছি। আমি তো দূর, আমার মডেলিংয়ে ভালো, সকালে আসি কাজ টাজ করে আমি বাসায় চলে যাই, এক্সপিরিয়েন্স তো নাই। 3 দিন পরে আমার শুটিং, তা হচ্ছে অ্যাকশন দিয়ে শুরু। নায়িকাকে ভিলেনদের হাত থেকে বাঁচাতে হবে। তো হচ্ছে কি রাতের বেলা আমাকে ফাইটে ছিল চুন্নু ভাই, আমাকে বলছে এই আমার সব মাথার উপর দিয়ে যেতেছে, এই আমি বলছি মুখে বলে তো আর অ্যাকশন হয় না। উনি আমাকে কম্পোজিশন বোঝাচ্ছে। তারপরে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি 8-10 জন মানে ভিলেনগুলো কি এরকম এই সেই এত বড় বড় চুল। আমি খালি দেখতেছি, আমি মনে হচ্ছে যে রিয়েল কিনা, মানে কি রিয়েল মারামারি করবো কিনা। আমি তো বুঝি নাই যে পরে আবার ওখান থেকে বলতেছে হিরো আবার রিয়েল ঘুষামুষা মেরে দিও না, তাইলে কি করবো, যে অ্যাক্টিং করবা। পরে আমাকে দেখাই দিচ্ছে একবার দেখাই দেওয়ার পরে মনে কর যে আমার তখন মনে হচ্ছে যে আমি খুব এক্সপার্টিস। ওই যে আমি বললাম আমার ওই যে আই এম এ গুড লার্নার, করলাম ফার্স্ট শট, কিন্তু সবাই খুব মানে করার পরে সারপ্রাইজ, সবাই তালি দিচ্ছে। আমি আসলাম, পরে বলে তোমার তো প্রথম সিনেমা না? আমি বলছি হ্যাঁ। তো বললাম যে বাহ, তুমি তো ভালো অ্যাকশন করো, এই যে কনফিডেন্স আসছে। এখন পর্যন্ত ওই অ্যাকশন ওই কনফিডেন্স চলছে এভাবে আর কি। সিনেমা আচ্ছা সামনে মানে শেষ হয়ে গেল, মানে শুটিং শেষ করে ফেললাম। ভালো কথা, বাংলাদেশে আসলাম, 2-3 মাস পরে দেখলাম আমাকে ফোন দিছে ওই প্রোডাকশন হাউস থেকে, কাকরাইল ডাকছে, ওই যে ফিল্ম পাড়ায় সামনে একটা বড় 2টা খাম্বা আছে, যেখানে অলওয়েজ কোন নতুন সিনেমা আসলে প্রায় 30-40 ফিটের একটা বড় একটা ব্যানার হয়। তো ওখানে আমার ছবি, 6 প্যাক অ্যাপস, বাংলাদেশের প্রথম 6 প্যাক হিরো, বুঝছিস। এখানেও আবার টুইস্ট। তো হচ্ছে আমাকে ফোন টুইস্টটা শুনবো দাঁড়া। তার আগে একটু দর্শক বন্ধুরা, আপনারা যারা মেসেজ পাঠিয়েছেন সেখান থেকে নির্বাচিত মেসেজ আমি একটু পড়ে শোনাই। চলুন দর্শক দেখে নিই মেসেজগুলো। স্বপন বারমান লিখেছেন, দুজনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। তারপর তোকে মনে জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আবার লিখে দিয়েন কেমন আছেন। শফিকুল ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমরা ভালো আছি, অসাধারণ, খুব সুন্দর। আসলে আমরা ভালো আছি, আমরা ফ্রেন্ড। অসাধারণ, খুব সুন্দর, থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ সো মাচ। বেলাল হোসাইন লিখেছেন, দুজনের জন্যই শুভকামনা, দুজনের পক্ষ থেকেই ধন্যবাদ। মারুফ লিখেছেন, আপনার ক্লোদিং ব্র্যান্ডের টি শার্টগুলো খুব ভালো লাগে, আমি এবং আমার পরিচিত সবাই এই টি শার্টগুলো পরি। থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে খুইলেন, সবসময় পরে থাকলে তো আবার খারাপ। রমজান আলী, আপনাকে শর্ট হেয়ার থেকে লং হেয়ারে আমার কাছে বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাট যেহেতু আমরা অভিনেতা, আমাদের এক এক সময় এক একটা লুক নিতে হয়। তো এখন আমি একটা সিনেমার শুটিং করছি, সেটাতে আমার লুকটা এই টাইপের, সো এখন আমার ছোট রাখতে হচ্ছে। ইনশাল্লাহ নেক্সটে কোনো ক্যারেক্টার পেলে চেষ্টা করব আপনার কথা রেখে, মাথায় রেখে আর কি, লং হেয়ারে যেতে। হ্যাঁ, আমার কাছে কিন্তু আবার তোকে শর্ট হেয়ারে ভীষণ ভালো লাগে, মানে এটা এক একজন এক একজন। রমজান ভাই, আপনি যে বললেন যে লং হেয়ারে বেশি ভাল লাগে, শর্ট হেয়ারে ভাল লাগে না, কিন্তু আপনি তো রমজান আলী, আপনি রমজান মাসে টেক্সট না করে কেন অন্য মাসে টেক্সট করলেন? সেটা তো আমরা জিজ্ঞেস করিনি, বা টেক্সট করেছেন, এটা হলো বড় কথা। আমরা থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টেক্সট। আমরা দুজনে অনেক হ্যাপি। এনিওয়ে, শুটিং হয়ে গেল, ওই যে শুটিং, হ্যাঁ পোস্টার, আমাকে তখন রাতের 11টা 11:30টার দিকে কল দেয় যে হিরো তোমার একটা বড় ব্যানার লেগেছে অফিসের নিচে, তুমি এসে দেখে যাও। আর এইটা শোনার পর কে ঢাকায়, আমি তখন বাসা পুরান ঢাকায় থাকি। সুন্দর বাইক ছিল, টান দিয়ে চলে আসছি। এসে যখন আমি ব্যানার দেখলাম, ইট ওয়াজ লাইক এ
হয় না মানে ড্রিম তো পরে, ড্রিমের চেয়েও যদি বড় কিছু থাকে এরকম দেখতেছি যে আমার মানে খালি গায়ে সিক্স প্যাক অ্যাপস বের করা মানে আই ওয়াজ লাইক স্টাক। তো প্রায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানেই দাঁড়ানো, রাস্তা খালি, শুধু হচ্ছে গিয়ে বিল্ডিং এর দারোয়ানটা আছে সিকিউরিটি গার্ড। তো দেখলো যে একটা ছেলে 1-1.5 ঘন্টা ধরে ওই ব্যানারের নিচে দাঁড়ায় কি করে, তো আসছে এসে জিজ্ঞেস করতেছে মামা কি দেখেন। তো এর মধ্যে তো লুকস একটু চেঞ্জ হয়ে গেছে আমার। তো আমি বলতেছি যে এই ব্যানারটা দেখতেছি, একটা হিরো আসতে, বডি দেখছেন, দেখেন আবার বিস্কুটের মতো, তোরাই বলতেছে, আমারই বলছে দেখেন আবার বিস্কুটের মতো পেটের মধ্যে। তো আমি শুনতেছি, পরে আমি বললাম যে আপনার কেমন লাগছে, কয় নতুন হিরো মনে হয় ভালোই হইব, মনে হয় কলকাতার হিরো। আমার তখন মনটা খারাপ হয়ে গেছে। তখন বললাম যে মামা এটা কলকাতার হিরো না। আপনি জানেন কেমনে? তখন ওনারা বললাম যে মামা এটা আমি। আমার দিকে তাকাইছে, তাকায় বলে হ্যাঁ হ্যাঁ আপনার তো লুক চেঞ্জ হয়ে গেছে। তো আমি বলছি হ্যাঁ, তখন তো আসলে সিনেমার জন্য ক্লিন শেভ করাইছে, দ্যাট টাইম তো ক্লিন শেভ ওয়াজ দ্য মানে রিয়েল ডিল, এটা হিরোর হতেই হবে, ক্লিন শেভ করতে হবে। এখন তো আবার দাড়িটা, তখন বললাম যে ক্লিন শেভ করছে তো এর জন্য হয়তো বা একটু চিনতে কষ্ট হয়েছে। আমি বাঙালি পুরান ঢাকার ছেলে। পরে আমি তখন ওনার জড়াই ধরে বললাম যে মামা আমার জন্য দোয়া করেন। তখন উনি মানে খুব খুশি বলতেছে যে হিরো আমি দোয়া করি আপনার ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করুন। তো এই হচ্ছে মানে টুইস্টটা ছিল ওইটাই, যে আসলে কিভাবে একটা সিনেমা করে ফেললাম, মানে এই যে এক্সপিরিয়েন্সটা, প্রথম পোস্টার দেখা, ব্যানার দেখা, এরপরে আস্তে আস্তে কিভাবে যে সিনেমা ইনভলভ হয়ে গেছে, এখন এটাই ভালোবাসা। কিন্তু ধর জনের যেমন অনেক অর্জন আছে, তেমন কিছু মন খারাপেরও কারণ আছে, অনেক ভালো ভালো কাজগুলো আটকে আছে। এক্স্যাক্টলি। আমি জানি যে জন ইউরোপ গিয়ে একটা ফিল্ম করেছে, দারুণ সব গান করেছে, সেইটা যেমন দর্শক হিসেবে আমিও চাই যে ওটা আসলে আমি জানি না, হয়তোবা কিছু মানুষের সাকসেস একটু লেট করে আসে, আমি সেই কাতারে পড়ে গেলাম কিনা। আমি এমন সময় এমন কিছু কাজ করেছি যেটা অনেক সিনেমাতে হিরোদের স্বপ্ন, বা বাংলাদেশে প্রথম, হ্যাঁ বাংলাদেশের প্রথম। যেমন তখন দ্যাট টাইম বলিউডও কখনো ওই ইউরোপের যে জায়গার কথা বলছি সেখানে শুটিং করেনি, সেখানে শুধু শুটিং হয়েছিল গেম অফ থ্রোনসের। আমি মাল্টার কথা বলছি। আমার সিনেমার নাম ছিল হচ্ছে নীলিমা, ডিরেক্টর ছিল ইফতেখার চৌধুরী, আর আমার কোয়ার্টার ছিল ববি। ওখানে 90% শুটিং করেছি, মানে সব কিছু ঠিক ছিল, গানও রিলিজ হয়েছিল, সামহাও একটু প্রবলেমের কারণে সিনেমাটা এখনও রিলিজ হয়নি। তারপরে আরও কিছু বেশ ভালো প্রজেক্ট করেছে। এখন পর্যন্ত আমি অনেক ইন্টারভিউতেই বলি যে লাইক আমার এখনও 8টা-9টা সিনেমা সেন্সর হয়ে আছে। তারপরে লাস্ট ইয়ার 3টা সিনেমা রিলিজ হয়েছে, বাট দেখা গেল আমার যে সিনেমা থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেন্সর ওই সিনেমার প্রায় 13 থেকে 15টা সিনেমা আমার কাট করতে হয়েছে। একটা সিনেমা থেকে যদি 15টা দৃশ্য ফেলে দিতে হয় তাহলে সিনেমার মধ্যে কিছু থাকে না, আর টেস্টটা নষ্ট হয়ে যায়। টেস্টটা নষ্ট হয়ে ডেফিনেটলি একটা ডিরেক্টর বা একটা আর্টিস্টের পয়েন্ট অফ ভিউ থাকে যে আমি কি করছি, বা ডিরেক্টর আমি কি বানাচ্ছি, আমি কি দেখাতে চাচ্ছি দর্শককে, ওইটা যদি দেখানো যায় ডেফিনেটলি আমি বলতাম যে গত বছরে ওটা একটা আন্ডাররেটেড সিনেমা ছিল সুলতানপুর। ইভেন একটা গান ছিল যেটা মানে প্রথমে নাম ছিল বর্ডার ছিল, এক্স্যাক্টলি, সৈকত নাসিরের পরিচালনায়। তারপরে হচ্ছে আমার মনে আছে, আমি ছোট্ট একটা বলি, আমি জানি দর্শক বন্ধুরা মানে জন কি পরিমাণ ডেডিকেটেড এবং সিরিয়াস যে কোনো কাজে, ও ভয়ঙ্কর রকমের সিরিয়াস, মাঝে মাঝে আমি বকা দিই যে তুই এত সিরিয়াস কেন, রিল্যাক্স। আমাদেরকে সেই ব্রিটেন থেকে আমাদের প্রডিউসার হাসান ভাই টাস্ক দিয়ে দিত যে তোমরা এগুলো রিহার্সাল করবা, আমি কি করবো আর কি। আর যখন দেখি ভিডিও টিডিও বানায় অ্যাক্টিং করে, আমারও ধরে একটু ধর না, ক্যামেরাটা ধর, আমি আমার একটু অ্যাক্টিংটা রেকর্ড করে পাঠিয়ে দিই। আই স্যালুট ইউ ফর দ্যাট। ওই জায়গাটাতে আমি প্রসঙ্গটা যে কারণে তোকে বললাম যে এই সিরিয়াসনেসের কারণেই হয়তোবা তুই অনেক ভালো করছিস, এটা একটা কারণ। আমি ভালো করছি, ডেফিনেটলি ভালো করছি, কারণ ছোট যে প্রসঙ্গটা বললাম, যখন সৈকত নাসির প্রথম এই বর্ডারের পোস্টারটা শেয়ার করলো, তুই তখন ওখানে লিখছিলি যে ভাই ঘুমাইতে পারি না। এক্স্যাক্টলি, তোর মনে আছে? এক্স্যাক্টলি, ভাই ঘুমাইতে পারি না। চরিত্রটার নাম কি যেন ছিল? সুলতান হায়দার খিলজি। তো ভাই খিলজি, আমি ঘুমাইতে পারি না ভাই।
এইখান যে আসলে ঘুমাইতে না পারার পিছনে রিজন আছে। এই সিনেমার পিছনে আমি 1.5 বছর সময় দিই। সিনেমা আর কাজ শেষ হওয়ার মিনিমাম 3 থেকে 4 মাস লাগছে আমার ওই ক্যারেক্টার থেকে বের হইতে। ওই ক্যারেক্টারটা আমার যা ছিল যে আমি একজন সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, একটু খিলজি নামটা শুনে বোঝা যাচ্ছে মানে একটু মাজার বা একটু এই বিষয়গুলো আছে। তো সুফিবাদী, হ্যাঁ সুফিবাদী। তো এর মাঝে আবার বিষয়টা আছে যে অ্যারোগেন্সের একটু বিষয় আছে, একটু শর্ট টেম্পার ছেলে, অল্পতে রেগে যায়। তো এই ক্যারেক্টারে ঢুকতে গিয়ে যেটা হয়েছে, আমি শুটিংয়ের পরে আমার আম্মুর সাথে অনেক বাজে বিহেভ করতাম, মানে খিটখিটে হয়ে গেছে। হ্যাঁ, এটা আমিও বুঝতাম না প্রথমে, আম্মুও বুঝতো না। পরে আম্মুকে একদিন বললাম আর কি, যে দেখা গেল যে এক কথা কেউ আমাকে 2 বার বললে মনে হয় যে খিলজি কথা বলতেছে। আচ্ছা, হ্যাঁ, একদম দেখা গেল এখানে রগ একদম দাঁড়ায় থাকে, গলার টোন চেঞ্জ হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। আম্মু বলে তুই আমার সাথে এমন করিস কেন? তখন মনে হতো আমি আরেকটা দুনিয়া থেকে আসি, রিটার্ন আসি। আমি সরি, তুমি যাও, আমি বলতেছি, আমি একটু নর্মাল হয়ে তোমাকে বলতেছি। পরে একদিন আম্মুরে বললাম যে আম্মু এই ক্যারেক্টার থেকে না বেরোতে অনেক প্রবলেম হইতেছে। পরে হচ্ছে ইনভলভ হয়ে গেছে। পরে আম্মু বলছে আচ্ছা তুই আস্তে আস্তে ঠিক হ। আমি রাত 2:30, 3টা, 4টার দিকে সৈকত ভাইকে ফোন দিতাম, ভাই আমার তো খুব প্রবলেম হচ্ছে, আমি তো এরকম করতেছি। তখন সৈকত ভাই বলে তোর ব্যাপার তো বুঝছি, আমি নিজেই ঘুমাইতে পারি না, তোরে কি বলবো, সলিউশন কি দিব। মানে প্রত্যেকটা ক্যারেক্টার এতটা ইনভলভ ছিল। আমি দেখেছি মুভিটা, খুব ভালো লেগেছে। তো আমার কষ্টটা হচ্ছে ওই মানে সিনেমাটা যদি ফুল ভার্সনটা কাউকে দেখানো যেত, বলতো যে সৈকত ভাই তার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন করেছে। ইভেন আমাকে ওই মানে সিনেমা রিলিজের আগে ভাইয়া সৈকত ভাই অনেক ক্রিটিক্সদের এই সিনেমাটা দেখার জন্য আলাদা করে ইনভাইট করেছিল সেখানে। সেদিন আমি ইচ্ছা করে যাইনি, কারণ ক্রিটিকরা থাকবে, আমি সামনে ওরা দেখুক নিরপেক্ষভাবে। এরপরে আমাকে এমন কিছু লোকজন আমাকে কল দিয়ে বলেছে এটা তোমার লাইফের বেস্ট সিনেমা। ইভেন এমন কিছু আর্টিস্ট আছে এখন খুব প্রমিনেন্ট আর্টিস্ট, তারা আমাকে ফোন দিয়ে বলেছে ইট লুকস ভেরি গুড, মানে এটা তোমার লাইফ চেঞ্জিং একটা সিনেমা হতে পারে। তো একটা আর্টিস্ট এত কষ্ট করে কাজ করি, এক্সপেকটেশন ডেফিনেটলি থাকে। তো আমি খুব এক্সপেকটেশন নিয়েছিলাম, মোটামুটি হলে বেশ ভালো চলছিল, প্রায় 2-3 সপ্তাহ টানা চলছিল। হুট করে সিনেমা অফ করে দেওয়া হয় সামহাউ, আই ডোন্ট নো। তারপরে আমার কষ্টটা হচ্ছে বাংলাদেশের টুকটাক যাই নমিনেশনগুলো হয়, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয়, এমন সিনেমাগুলোকে তারা বাছাই করে, অথচ যেখানে এই সিনেমায় এমন কিছু ক্যারেক্টার আছে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার ওই যোগ্যতা রাখে। এর মধ্যে আমি যদি বলি আশিস দা, উনি আমার বাবার ক্যারেক্টার করেছে, হি ওয়াজ অ্যামেজিং লাইক হেল। মানে আমি অ্যাক্টিং ওনার সাথে করছি, বাট আই ওয়াজ লাইক ওয়াও, একটা মানুষ পুরো অ্যাক্টিং এর ইনস্টিটিউট। তো এই লোক কেন ন্যাশনাল অ্যাওয়ার্ডে মানে তার নাম যাবে না, এই সিনেমা কেন কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে নমিনেশন পাবে না, মানে নমিনেশন আসতেই পারে। আমি এমন সিনেমাকে অ্যাওয়ার্ড পেতে দেখেছি এর চেয়ে অনেক ফিকশন ভালো ইউটিউবের। বাট এই জায়গাটাতে এসে এই যে এতগুলো অ্যাওয়ার্ড শো হচ্ছে এবং এতজন মানুষ, আমরাই আমাদের নাম ধরেই বলি, আমরা যে এত অ্যাওয়ার্ড পাচ্ছি, তো এটা কি সঠিক জাজমেন্ট হচ্ছে সবখানে? থেকে সঠিক জাজমেন্ট হচ্ছে? আমি তো অনেককে দেখি কি কারণে অ্যাওয়ার্ড পাচ্ছে এটাই জানি না। মানে এগুলো আমার কাছে অবাক লাগে, কাজের চেয়ে স্বীকৃতি অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এত আর্টিস্ট, এত কাজ যদি হচ্ছে, কাজগুলো কোথায়? মানে এই আর্টিস্টগুলো কোথায়? যা টেক্সট কিন্তু আসতেছে, তুই বলতে পারবি না যে টেক্সটগুলো কোথায়। কয়টা টেক্সট পড়ে নিই আমরা, চল দর্শক চলুন, কয়টা টেক্সট আছে পড়ে নিই আমরা। বাদশাহ আলম লিখেছেন, আমি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা থেকে আপনাদের এই অনুষ্ঠানটি দেখছি, বিশাল ব্যাপার। থ্যাংক ইউ। বাদশাহ দেখছেন আমাদের অনুষ্ঠান, ডু ইউ নো হু ইজ ওয়াচিং? বাদশাহ। ওকে, থ্যাংক ইউ। শাহা জামাল, আমি যদি ভুল না করি শাহা জামাল নামটা, আমি বেনাপোল থেকে লাইভ সম্প্রচার দেখছি। বাহ, ওয়াও। পোলে থেকে অনেক রাত হয়ে গেছে, দেশ থেকে দেশের বাইরের দিকে যাচ্ছে, বাইরে থেকেও টেক্সট আসে। না বলছি উনি বেনাপোল থেকে বলছে, এটা পোল থেকে বাসায় যান, পোলে দুললে পরে পড়ে যাবেন। পারভেজ আহমেদ সাগর ভাইয়ের ডান্সগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। দেখছস তো ডান্সের ভক্ত তোর,
আমার সরি, ইয়েস ইয়োর্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইয়োর্স। মোহাম্মদ হাফিজ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? আমি আপনার লাইভ ওমান থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো নতুন করে দোয়া করার দরকার নেই, আমার দোয়া তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। না অনেক দোয়া করে, ডেফিনেটলি মানে এত কষ্ট করে ওখান থেকে দেখছেন, এটা হয়তো কষ্ট হচ্ছে না, বাট আপনি দেখছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। ডেফিনেটলি। আর কষ্ট করে কি আপনার দেখে আমি যাই না, তুই শিখাই দিস তো আমারে কষ্ট করে কিভাবে দেখে আমি বলি। দাঁড়া, টেক্সটের গল্প আছে, প্রচুর গল্প, শেষ করতে হবে। মাহি লিখেছেন, খোদা হাফেজ মুভিটা খুব ভালো লেগেছে সঞ্জু ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই শোতে আসলে বোঝা যায় দর্শক যে মনে রাখে। খোদা হাফেজ সিনেমাটা তো এখনো রিলিজ হয় নাই। উনি হয়তো ট্রেলার বা উনি এমন কেউ কোনো ফুটেজ দেখেছে, বা উনি হয়তো এমন কেউ যে প্রিভিউতে ছিল। থ্যাংক ইউ। বা এই প্রশংসা করে কিন্তু ধরা খেয়ে গেলেন দুর্নীতিতে। না দুর্নীতি না, হয়তো মানে তোর কথা হতে পারে, আমি একটু কনফিউজ হয়ে গেছি। নীরব লিখেছেন, তোমার চোখে চোখ পড়লে মিউজিক ভিডিওতে আপনার চোখ থেকে চোখ ফেরাতে পারিনি। বাবা, থ্যাংক ইউ সো মাচ, বিশাল কমপ্লিমেন্ট, সুন্দর কমপ্লিমেন্ট, অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, বিজন লিখেছেন, লোকাল মুভিতে আপনার ক্যারেক্টারটা অন্যরকম লেগেছিল, বেশ ভালো হয়েছিল অভিনয়, 5 বার দেখেছি মুভিটা। ও মাই গড, মানে অ্যামেজিং। এরকম লোকালই তো দরকার। হ্যাঁ প্লিজ মুভি দেখেন, অনেক বেশি দেখা দরকার। তানভীর লিখেছেন, অন্তর্জাল মুভিতে জন ভাইয়ের ক্যারেক্টারটা খুব বোল্ড লেগেছে, আপনাকে এমন ক্যারেক্টারে বেশি মানায়। থ্যাংক ইউ, চেষ্টা করব। কত বলছিলি তুই অন্তর্জালে? অন্তর্জালে মানে একটা অন্তর্জাল মানে আমাদের সিয়াম ছিল ওই মুভিটা। হ্যাঁ, একটা ক্যামিও করেছিলাম। মানে একটা ব্যাংকে প্রবলেম হয়, হ্যাক হয়। আমি দেখেছি মুভিটা, মনে আছে। জোস। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে না, তুই কি যেন একটা টেক্সট পড়ে বললি যে কষ্ট করে। আচ্ছা, কষ্ট করে মনে আছে কজ অফ প্রথম দিকে মানে এই লাইভ জিনিসটা বুঝতাম না আসলে। আমি তো যা ইন্টারভিউ হচ্ছে গিয়ে রেকর্ড করে হয়তো পরে দিবে, এই লাইভটা আমার এক ফ্রেন্ড তখন আমি শুনছে যে লাইভ আছে, তো বেচারা অফিস শেষ করে মানে দেখবে ফ্রেন্ডের পুরান ঢাকারই ফ্রেন্ড, তো হচ্ছে গিয়ে আমি লাইভে গেছি। তা আমি ওই যে আসে না ফেসবুকে ওয়াচ মি অন দিস এন্ড ওয়াচ মি, এই বিষয়টা তো ও দেখছে। বেচারা হচ্ছে ওই অফিস থেকে আসার সময় রাস্তার বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়। তো ও হচ্ছে গিয়ে আবার ফোন দেয়, ফোনে আমাকে পাচ্ছে না, এখন ও বুঝে নাই যে আসলে জিনিসগুলো লাইভ ইভেন্ট। আমি দেখতেছি যে বারবার ফোন আসতেছে, তোর মতো কথা বলার মাঝখানে ব্রেক আসছে একটা। তো আমি তাড়াতাড়ি টেক্সট করছি, দোস্ত আমি না লাইভের মধ্যেই আছি, তুই দেখে নে। তো হচ্ছে ও চাচ্ছিল আমাকে একটা কল করবে। আচ্ছা, ওখানে কলিং এর সিস্টেম ছিল। তো হচ্ছে পরে ও আমাকে পরে বলছে যে আমি লাইভটা শেষ করছি, তো আমাকে বললো যে দোস্ত আমি তোর প্রোগ্রামটা দেখতে পারি নাই, আমার খুব কষ্ট লাগছে। মানে এর জন্য বললাম যে মানুষ কষ্ট করে দেখতে চায়। তো হচ্ছে পরে আমাকে যে ওই যে লিঙ্ক তো দেয়, আমি লিঙ্কটা ওরা দিছি, পরে ওটা টিভি চ্যানেলে দেখাইছে, পরে যখন সময় লাগছে জিনিসটা আসছে ওকে দিছি, পরে দেখছে। এর জন্যই বললাম যে মানুষ কষ্ট করেও দেখে, মানে ওইটাই মনে পড়ছে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে ডান্স পারে এরকম হিরোর সংখ্যা হাতে গোনা, মানে প্রপার ডান্সটা পারে। সেই জায়গায় তোর ডান্সটাকে আমাদের ইন্ডাস্ট্রি কতটুকু কাজে লাগাইছে তোর কি মনে হয়? 10%ও না, 10%ও না, ইভেন নট অ্যাকশন। আমি যদি বলি কজ অফ, যেহেতু মানুষ আমার ডান্স বা অ্যাকশন নিয়ে প্রশংসা করে, দ্যাট মিনস আমি 10% হলেও হয়তো বা ওর কাছাকাছি যেতে পেরেছি তাদের এক্সপেকটেশনের, ধরলাম। এই 10%টাই কাজে লাগাক, তাহলে মানুষ আর ওয়ার্ল্ড ওয়াইড জানতে পারবে। এখন যদি আমি বলিউডের কথা বলি, নিশ্চয়ই ঋত্বিক রোশনের কথা বলবি, প্রভুদেবা, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, ওদের অপশনস এ লট। আমাদের দেশে বল কয়জন? বা আমাদের দেশে ডান্স বেসড কয়টা মুভি হয়? ডান্স
মানে এমন না যে ওদের ডান্স বেস, যেহেতু আমরা ওরা যখনই ডান্স দেখানোর সুযোগ পায় ওটা দেখিয়ে দেয়। সবচেয়ে সর্বোচ্চ স্থানে কিন্তু আমরা আছি যারা সিনেমা করছি। সিনেমায় তোর গান থাকে, গান থাকলে ডান্স নাম্বার থাকে, রোমান্টিক গান থাকে, লটস অফ অপশন, আইটেম সংস থাকছে। এইখানে ওইভাবে ডান্সগুলোকে প্রমোট করা হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব গানটা শেষ করো, দিস ইজ দ্য মেইন থিং দে থিঙ্ক। তো এই তাড়াতাড়ি শেষ করার ওই প্রসেসে আমি ডান্সটা প্রপার না দেখাতে পারছি, না আমার মানে সিকোয়েন্সগুলো ঠিক মতো দেখাতে পারছি। এই তাড়াহুড়ো, আবার একটা বাজেট ইস্যুস থাকে, ফ্যাক্ট থাকে। ধর যে আমার একটা গান টার্গেট করে রাখছে একদিন, এই গানটা যদি আমি 2 দিন করি তাহলে জিনিসটা অনেক সুন্দর করতে পারি। তো অনেক বাধ্যবাধকতাও আছে। বাট আমার কথা হচ্ছে প্রপারলি ইউজ করা হচ্ছে না। আমার কাছে লাস্ট মনে হয়েছে যে হ্যাঁ, গানের মতো হয়েছে যে রায়হান রাফির তাণ্ডবে, বরবাদে সাকিব ভাইয়ের 2-3টা যে ডান্স নাম্বারগুলো করা হয়েছে, হলে প্রপার এইভাবে করে ডান্স নাম্বারগুলো প্রমোট করা উচিত। কিন্তু তার আগেও একটা এক্সাম্পল তৈরি হয়েছে, এটা তোর বলাটা উচিত ছিল, টিকাটুলির মোড়। হ্যাঁ, ডেফিনেটলি মানে আসলে নিজের কাজের কথা আসলে নিজে বলার চেয়ে অন্য কেউ বললে বেটার হয়। অন্য কেউ আছে তো। ডেফিনেটলি এইটা একটা ভালোবাসার জায়গা। মানে এটা বলতে গেলে বাংলাদেশের ইতিহাস। মানে একটা গান দিয়ে আইটেম সঙ্গের চেহারাই চেঞ্জ করে দেওয়ার যে বিষয়টা, বা বাংলাদেশের ধারাটাই চেঞ্জ করে দেওয়া। সবাই তো চিন্তা করে আইটেম সং মানে একটা হিরোইন থাকবে, একটা নায়িকা থাকবে। একটা নায়িকা ছিল, বাট ওখানে একটা গানটা তো ছেলের গানের কথাগুলো তো ছেলে যে একটা আইটেম সং কে এই লেভেলে নিয়ে যাবে, এইটা অনেকে হয়তোবা ভাবে নাই। এখন আল্লাহ হয়তোবা আমার উপর সহায় ছিলেন, ইট ওয়াজ এ ব্লাস্ট। ইভেন আমার মনে আছে ঢাকা অ্যাটাকের অরিজিৎ সিং এর টুপটাপ গানটা এই টিকাটুলির কারণে অনেকটা দমে গেছে। হ্যাঁ, টিল নাও তুই ভালো করে জানিস ইন্ডিয়া থেকে এখনো অনেক ভিডিও কল আসে। শুধু ওটাও না, মানে আমরা যে কোনো ফেস্টিভ্যালে এই গানটা হয়। এমনও হয়েছে আমরা ইন্ডিয়াতে একটা ইভেন্টে গেছি, ওরা জানে না যে সানজন যে ওই ছেলেটা জানে না। দেখে আমরা বসে আছি আমাদের মতো, এই গানটা ছেড়ে ওরা নাচতেছে, তখন আমরা হাসা, তারপরে ওকে টেনে নিয়ে গেছে যখন শুনতে পারছে যে নায়ক তো এখানে। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি সেই কথাটাই তোকে জানতে চাইছিলাম যে এই যে একটা কাজ যখন বের হয়, যেটা তুই চাচ্ছিলি যে এই যে ধর এই যে বর্ডার বা সুলতানপুর যে নামটা বললি, তো এই যে টিকাটুলির মোড়ে এরকম একটা মানে ডিজাস্টার লেভেলের ভাইরাল, এটা কিন্তু শুধু ভাইরাল না, ডেফিনেটলি এটা ডিজাস্টার লেভেলের ভাইরাল। সেই জায়গাটা গিয়ে ওটার ফিলিংসটা একটু শেয়ার কর। সেই জায়গাটা ধর যে তোকে দেশের বাইরে থেকে কল করে বলা হচ্ছে, ওই লোকটা আমাকে চেনেও না, তোকে ফোন দিয়ে বলছে যে তোমার এই গানে আমরা খুব এনজয় করছি। প্রথমবার দেখা গেল ওই লোকটা আমাকে প্রথমবার দেখেছে কারো মাধ্যমে, মানে সে আমাকে এমনভাবে অ্যাপ্রোচ করছে, মানে লাইক ইট ওয়াজ লাইক আমি শাহরুখ খান, মানে কেউ আমাকে এমনভাবে অ্যাপ্রোচ করছে, ট্রিট করছে। তো এই টাইম মানে তখন একজন আর্টিস্ট হিসেবে না এর চেয়ে আর কোনো কিছুই লাগে না জীবনে, যে তখন যে অ্যাপ্রিসিয়েশনটা মানে কয়েকটা আর্টিস্ট এটাই চায়। কয়েকজনের কাছ থেকে যে এখনো পেমেন্ট বকেয়া পাস, ওই মন খারাপটা ঠিক হয়ে যায়, দ্যাট টাইম ঠিক হয়ে যায়। এখন আমার মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে তুই খুব সাদামাটা, তুই কোনো মানে এখানে কোনো ন্যাকামি নাই, মেকে জিনিস নাই। ভাই আমি যার সাথে কাজ করি সেই কাজটা ওরা দেখে যে এই কাজটাকে আমি নিজের কাজ ভেবেই করি। মানে লাইক এমনও আছে, তুই দেখেছিস শুটিং এর মধ্যে পারলে আমি লাইট বয় হয়ে যাই, পারলে আমি ক্যামেরার পিছনে কাজ করি, আমার এটা ভালো লাগে। ধর হ্যাঁ, মানে অনেক সময় বলি যে ভাইয়া এই জিনিসটা এখানে থাকলে ভালো হতো, প্রপসটা গিয়ে আমি নিজে রাখি। তুই এটা ভালো করে দেখছিস যে আমি এনজয় করি বিষয়টা। তো আমি দর্শকদেরকে একটা গুণ বলি নাই, ও কিন্তু ভালো রান্না করে। হ্যাঁ, এবার চল কথা, ভালো রান্না তুইও করিস, আমিও করি। আচ্ছা, যে কথাটা আমি বলতে চাইছিলাম, এই যে কমিটমেন্টের যে ব্যত্যয় ঘটে, তো তোর ভালো মানুষই সুযোগ নিয়ে যে তোর পেমেন্ট বকেয়া রাখে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু মানুষ করে, এই কথার সাথে কাজের মিল না থাকা, এটাতে তুই কতটা সাফারার হস? 99%। একদমই যদি বলি 90, মানে সাফারার তো 100% তো মনে কর ভদ্রতার কারণে বলতে পারতেছি না, ভদ্রতার কারণে 99%ই সাফারার হই। দেখা যায় যে অনেক কিছু
দেখা যায় যে পরে নিজেকেই বেয়ার করতে হয়, বা একটা প্ল্যান থাকে, তো প্ল্যান থাকে, দেখা যায় শুটিং এর শুরুর আগে একরকম কথা থাকে, শুটিং এর মাঝখানে একরকম হয়ে যায়, শেষের পরে তো কথাই থাকে না। কিন্তু এই যে কথার সাথে কাজের মিল না থাকা, এটা কিন্তু তোর বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি জিজ্ঞেস কর। ফার্স্ট অফ অল আমি না বলতে পারি না। না না না, মানে এই যে কথার সাথে কাজের মিল নাই, এই যে পেমেন্ট নিয়ে ঝামেলাটা, তো তোর একটা এরকম কথার সাথে কাজের মিল নাই, কোনটা? এটা 2বার তুই করছিস। না আমি রিলেটেড না, এটা তোর কেরিয়ার পেমেন্ট রিলেটেডই। তুই 2বার ফেসবুকে পাবলিক পোস্টে বলছস যে এই যদি আমার টাকা না দেন আমি পরের পোস্টে নাম দিয়ে দিব, কিন্তু নাম দিস নাই। ও এর মধ্যে একটা লাভ হইছে, লাভ হইছে, একজন দিছিল। ও জোস। তো তুই ডেইলি একবার করে স্ট্যাটাস দে, একজন করেও যদি পেমেন্ট দেয় খারাপ কি? মানে হয় কি, আমি যতটুকু, তুই আমাকে চিনিস, আমি খুব শান্তশিষ্ট একটা মানুষ। আমার মানে কাবজাও আমার পছন্দ না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই যে তোর চিন্তা কর, আমি যখন স্ট্যাটাস গুলো দেই কোন লেভেলে, মানে আমি হাইপার হলে, রাগ উঠলে, আমি এখন কিছু কাউকে বলতে পারতেছি না, স্ট্যাটাস দিব। যদি সিন্ডারেলা নিজের মনে হয় তাহলে জুতা মাপ দিয়ে দেখবে যে স্ট্যাটাসটা ওর জন্য কিনা। ওয়েল সেড। হ্যাঁ, তো যার সাথে মিলে যাবে ও ফিল করে যদি আমাকে দেয়, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে এই যে আবার যখন রাগ একটু কমে তখন চিন্তা করি নিজে গিলটি ফিল করে, কি দরকার এগুলো করার, দরকার ছিল না। আবার বলে ফি সাবিলিল্লাহ, দিলে দিল নাইলে নাই। আবার চিন্তা করি কে আমি কষ্ট করছি, টাকা দিব না কে। ওকে, মানে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতেছে। মানে এখনো চিন্তা করি যে ওই পেমেন্ট গুলো পাইলে তো বিজনেসে কাজে লাগাইতে পারতো। বাট ইটস গুড যে তুই নতুন করে আবার বিজনেস শুরু করছিস। তোর পেজের নামটা কি যেন একটু প্রমোশন করে। SJ ক্লদিং বাই সানস জন। আবার আমার কথার মাঝখানে ওভারল্যাপ হইছে। আবার SJ ক্লদিং বাই সানস জন। হ্যাঁ, ওখানে কিন্তু ওখানে কিন্তু সানস জন, ওর প্রোফাইল হচ্ছে সঞ্জু জন, কিন্তু SJ ক্লদিং বাই সানস জন, এটা মাত্র রাখবেন। দেখছো আরো যাতে খুঁজে পায়, খোঁজদা সার্চ যেন করে ইজিলি পায়। আচ্ছা, কাপড়ের ব্যবসা, মানে তুই তো মাশাআল্লাহ আল্লাহ তোরে ভর্তি করে ক্রিয়েশন দিছে। আমরা যেটা বলি যে এই পোলাটার ভিতরে অনেক ক্রিয়েটিভ জিনিস। লাভ কি, কেউ ইউজ করতে পারলো না। তুই ইউজ কর, অ্যাপ ইউজ করলেও তুই কর, সমস্যা কি, অন্য কাউরে করতে দিস না। আই এম ট্রাইং টু বিল্ড এ ফ্যাশন ব্র্যান্ড, মানে যেটা ফিউচার ফ্যাশন নিয়ে ভাববে। আমরা যদি দেশের বাইরে দেখবি যে এমন কিছু কস্টিউম ইউজ করে তারা অ্যাওয়ার্ড ফাংশন বা লাইক একটু চিন্তা ভাবনা, এই ড্রেসগুলো বানাতে আমার 5টা বড় ডিজাইনার লাগে, তারা মিটিং করে, চিন্তা করে, প্ল্যান করে, প্যাটার্ন বানায়। এত কিছু ধকল মানে নেওয়ার টাইম আসলে বাংলাদেশে কারো নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাদের যদি এরকম কিছু পছন্দ হয়, কোথায় পাবো শর্টকাট, কোথায় পাবো? ওর পেজে নক দেন। এই কোথায়টা পাওয়ার জন্যই আসলে আমার এই অনলাইন ইয়েটা করা। এই যে আমার যে অ্যাটায়ারগুলো, এই যে প্যানগুলো একটু ডিফারেন্ট কজ হচ্ছে গিয়ে, এমনি হচ্ছে আর্টিস্ট মানুষ, আর্টিস্টরা সবসময় একটু ডিফারেন্ট থাকে, তাদের দেখে আসলে মানুষ অনেক কিছু শেখে। তো অনেকে চিন্তা করে আরে এটা আমাকে পড়লে ভালো লাগবে, ডিফারেন্ট দেখতেই পছন্দ করে। এক্স্যাক্টলি। তা আমার চিন্তাটা হচ্ছে, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজেকে হিরো ভাবুক। ফার্স্টে চিন্তা করে আর এটা পড়লে আমাকে মানাবে না, আমি চাই আপনাকেই মানাবে। আপনি পড়েন, তারপর দেখবেন, পড়েন, আপনাকে মানাবে, আপনাকে দেখে আরো 10 জন পড়বে। আপনি নিজেকে শাকিব খান বানান, চিন্তা থেকে বের হন। শাকিব ভাই, মানে শাকিব ভাই যেরকম সুদর্শন একজন মানুষ, আপনারা যারা শাকিব ভাইয়ের ভক্ত আছেন, আমি কিন্তু শাকিব ভাইয়ের কমেন্টস গুলো পড়ি, তো দেখি যে যারা শাকিবিয়ান আছেন তার অনেক কিছুর ভক্ত। মাঝে মধ্যে এখন শাকিব ভাইয়ের যে কস্টিউম ডিজাইনার আছে, ওনাকে বেশ ভালো ভালো কস্টিউম দেয় কিন্তু এখন। তো অনেকের মানে কমেন্টস পড়ে আমি মজা পাই, হাসি। তো তারা চায় কিন্তু সাহস পায় না। পর এই সাহসটা আমি জোগাড়। নিসা না এখন শাকিব ভাইয়ের কস্টিউম ডিজাইনার কে? নিসা না, সান করে বেশিরভাগ। ফারজানা সান, হ্যাঁ রাইট। তো সানকে আমি উল্টা নিসা বানায় ফেলছি। আচ্ছা শোন, আমি একটু কথা বলি, শাকিব ভাইয়ের কথা আসছে তো। আমার এক্সপিরিয়েন্স হয়েছে শাকিব ভাইয়ের সাথে 2টো ফিল্মে কাজ করার। এখন দেখ, তুই এক বনের বাঘ, শাকিব ভাই আরেক রাজ্যের মেগাস্টার, উনি সিংহ। হ্যাঁ, তো কখনো কি এমন হবে নাকি যে একসাথে তোরা স্ক্রিন শেয়ার করলি কোন একটা মুভিতে? ইউ নেভার নো, মেবি ফিউচারে সারপ্রাইজ। এখন শাকিব ভাইয়ের কিন্তু দর্শক আপনারা জানেন যে সোলজার নামে একটা মুভি শুটিং চলছে, যেটা আমরা খুব দ্রুত দেখতে পারবো। এখন সোলজার নামটা শুনলে তো আবার ওরেও, সোলজার কি দেখতে পাবো নাকি? সারপ্রাইজ।
সারপ্রাইজ হিসেবে থাকলো না, দেখতে পারিস। তো সাকিব ভাইয়ের সাথে আমাদের বন্ধু সঞ্জয়জনরে দেখবো, এটা তো বিশাল ব্যাপার। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস। আমরা সোলজারদেরকে সোলজার হিসেবে দেখতে চাই এবং হোপ ফর দ্য বেস্ট এবং হ্যাভ এ ব্লাস্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে ধর আগে না আমি বিশ্বাস করি না বা দৌড় দিয়ে না বালিশের মধ্যে মুখ লুকিয়ে কান্না করা, সেখান থেকে আমরা যে বেরিয়ে আসছি এবং আমরা একটা ওয়ার্ল্ড ট্রেন্ড এখন ফলো করার চেষ্টা করতেছি আমাদের ফিল্মগুলোতে, যে ধরনের ট্রেন্ডি কাজ আমরা করছি, ওয়েব সিরিজ করছি আমরা বালিতে গিয়ে, বা আমরা কলকাতায় গিয়ে তো করছি, এক্স কি জানি ছিল, এক্স ফাইল না কি জানি, না ফোনেক্স অনন্য মামুনের। তো ট্রেনটা কোন দিকে যাচ্ছে, মানে তুই দর্শক হিসেবে বল যে আমাদের ফিল্মের এখন কি স্ট্যাটাস? আমরা এখন ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমার দিকে এগোচ্ছি, কারণ এখন আমাদের সিনেমার বাজেটগুলো আগের থেকে মাচ বেটার। অনেক প্রডিউসাররা সাহস করে এগোচ্ছেন। তুই যে বললি না আমি বিশ্বাস করি না, জিনিসটা হচ্ছে কি, তখনকার ভিউয়াররা যারা ছিলেন তাদের মন মানসিকতা ওরকমই ছিল, তারা ওই সিনেমাগুলোই পছন্দ করতো। আর যারা মেকার ছিলেন ওই দর্শকের চাহিদা অনুযায়ী ওই সিনেমাই বানাতো। সময়ের পরিবর্তনে আসলে মানুষের টেস্ট চেঞ্জ হয়। এখন মেকাররা ওই টেস্টের উপরে ভেরি করেই হচ্ছে গিয়ে সিনেমার গল্প, ক্যারেক্টার বা অ্যাক্টিং ওইভাবেই করায়। তো বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে সময়ের বিবর্তন, দ্যাটস ইট। মানে এখানে আমি বলতে পারবো না অ্যাক্টিং এটা ছিল, ওই টাইমে তো ওইটাই মানে মেলোড্রামা, ড্যাম, মানে ওইটাই তো অ্যাক্টিং। ছোটবেলায় তো বিটিভির সামনে তো এইভাবেই বসে দেখতাম না যে আল্লাহ অ্যাক্টিং করতেছে। আর সিনেমা তো সিনেমা, একটা সিনেমা তো সিনেমাই, আমার কাছে তো ওইটাই সিনেমা মনে হয়। এখন তো মানে অ্যাক্টিং করি আমরা, ওটা সিনেমা, ওটা সিনেমা, রাইট। এটা ভালো বলছিস। এই যে ধর আগে একটা ট্রেন্ড ছিল, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের সিনেমার যারা পূর্বপুরুষ, আমাদের রাজ্জাক শাবানা ম্যাডাম স্যার থেকে শুরু করে মৌসুমী, ওমর সানি, ইভেন শাকিব খান ভাই পর্যন্ত, শহীদুল আলম খোকন, স্বর্ণ রহমান সোহান, তখন সিনেমার মানুষ মানেই নারা, এনাদের হাতেই সিনেমা বের হবে। ধর আমি যখন প্রথম এফডিসিতে যাই, স্বর্ণ রহমান সোহান স্যার, আল্লাহ এই সেই মানে যিনি কেমন থেকে কেমন সিনেমা, মানে ফার্স্ট টাইম দেখে ওমা আমি কার সামনে দাঁড়ানো। তারপর আকবর স্যার, তারপর হচ্ছে গিয়ে বদিউল আলম খোকন স্যার, আমি মানে ফিলিংসটা তো অন্যরকম। মানে আর যে জিনিসটা মানে তখন সিনেমা কেন বলছি, এটা একটা স্বপ্নের বিষয় সিনেমা। আমরা সালমান শাহ ওনাকে কেন স্বপ্নের পুরুষ, স্বপ্নের নায়ক বলি, স্বপ্নই ছিল এটা। সালমান শাহকে সামনে দেখবো মানে কল্পনা। এখন চিন্তা কর কোনো হিরোর কথা, মনে কর ধর আমাকে চেনে, কিন্তু ওই আমেজটা নাই ওই মানে। আর তখন তো ধর এটা তো মনোপলি ছিল, একটা টিভি চ্যানেল আর সিনেমা হল, হ্যাঁ এই দুটো অপশন ছিল, ওনাদেরকে দেখার কোনো অপশন আর তো কোনো অপশন ছিল না। এখন তো দেখা যায় অনেক সোশ্যাল মিডিয়া, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম হাতের মধ্যে, এই যে হ্যাঁ আছে, দেখা গেল আমাকে দেখলে ও আচ্ছা আরে উনি ওই কাজ করছিল, দ্যাটস ইট, আর কোনো ইন্টারেস্ট নেই। রাইট, বা খুব বেশি ভালো লাগলে এসে ভাই আপনাকে ভালো লাগে, আপনাকে ভালো লাগে, হ্যাঁ মানে এটা রিয়েলিটি। কিন্তু অনেকের ভালো লাগার জায়গা আবার কিন্তু ডিফারেন্ট। আমারও এরকম পাগলা ভক্ত থাকে কিছু আছে আলহামদুলিল্লাহ, মানে তার আসলেই মানে সিনেমার মানুষজন তাদের কাছে অনেক বড় বিষয়। আর আমি ওটাকে অনেক রেসপেক্ট করি। আমি অনেক সময় চেষ্টা করি আমার সেই ভক্তদের বা যাদের কাছে আমি মানে একটু বড় কিছু, তাদেরকে সবসময় রিপ্লাই করার চেষ্টা করি, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। মানে আসলে হয় কি, মানে এই ভালোবাসাটাই তো আমাদের অর্জন, আমাদের সব। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা দরকার আসলে। আমি যদি এখন একটু ডিটাচ হয়ে যাই বা তাহলে আসলে আমাকে অ্যারোগেন্স ভাববে যে ওর ভিতরে। বা আমি আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তোকে দেখছি তুই খুব সোশ্যাল বিং। ধর আমারই বার্থডে হইলো, দোস্ত আসিস, টাইম বের করে আসিস তুই। হ্যাঁ ডেফিনেটলি, আমি আমার কাছের মানুষদের জন্য সবসময় সময় বের করি, যত কিছুই হোক। কিন্তু ধর এই যে কাছের মানুষ বলাতে মনে পড়লো, জীবনের সবচেয়ে কাছের মানুষটা এখনো কেন আসলো না? লজ্জা পেয়ে গেল, এই প্রথম আমাদের সানজিজন লজ্জা পাইলো। লজ্জা না, দেখবি জীবনের সবচেয়ে সাকসেসফুল বান্দার জীবনেই সবচেয়ে কষ্ট বেশি। মানে আমি সরি, মানে তোর কষ্ট কথা শুনে হাসছি। কষ্ট এই কেমন কষ্ট, কত ডিপ কথা বলছি আমি নিজেও বুঝিনি। জিনিসটা হচ্ছে একটা সফল ব্যক্তির কাছেই
সবচেয়ে বড় অসফলতা থাকে। মানে এটা তোর তুই বলছিস যে এটা তোর অসাফল্য? অসাফল্য না, অপূর্ণতা। অপূর্ণতা, হ্যাঁ। তো পূর্ণতা পাচ্ছে না কেন? কপালে থাকলে পাবে। কপালের দোষ দিস না, তুই আগে ক আমাদেরকে যে এখন লাইভে আমি মাঝে মধ্যে ভাবি মানে মেন্টালি বল বা ভিতর থেকে বায়োলজিক্যালি বল, আই এম 16 যার কারণে মনের বয়স তো বাড়ে না, বিয়ের বয়স হয়নি, তাই এর জন্য হয়তো। কিন্তু আগের দিনে তো 14 বছরে বিয়ে করে ফেলতো, বালকরা বিয়ে করে ফেলতো বালিকারে। এখন 21 বছরের আগে বিয়ে করা যাবে না, তো আরো 5 বছর সময় আছে। আচ্ছা, মানে আর ইউ টাইং আপ উইথ সামওয়ান দিস ডেজ? ইউ আর ডেটিং উইথ সামওয়ান দিস ডেজ? নো নো। ওকে, লাইফে তো কম করলি না, মানে হাত থেকে প্রেম ভালোবাসা মানুষের জীবনে থাকেই, আমারও ছিল। হ্যাঁ, ভালোবাসা ফিরে ফিরে আসে বিভিন্ন রূপে এসেছিল জীবনে, চলেও গিয়েছে। হ্যাঁ, তো এটা ইটস আ পার্ট অফ লাইফ। লেটস কনফেস, তুই বিয়ে করার প্ল্যান কোন সালে? I don't know actually. You are not planned yet. I didn't plan yet because of আমি যেটা বিশ্বাস করি যে লাইক বিয়ে করার জন্য যদি অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো আসলে আমি যা বলতে যাচ্ছি এটার কোনো মানে মিনিংই রাখে না। বাট ইফ আই গো ফর লাভ ম্যারেজ দেন আই উইল ডেফিনেটলি লুক ফর দ্য ওয়ান হু ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং। মানে অ্যাটলিস্ট আমি যে সেক্টরে কাজ করি বা আমার যাদের সাথে চলাফেরা, আমার মুভমেন্ট, মানে দেখা গেলো এই যে আমি লেট নাইট ইন্টারভিউ করতে আসছি, এইটা যদি না বুঝে এত রাতে কিসের ইন্টারভিউ, তাইলে ওই মানুষের সাথে আসলে সম্ভব না। মানে সুখের আশায় তো জাহান্নামকে ঘরে ওয়েলকাম করা দরকার নেই। সো ওই মানুষটা ওইরকম এখন এই মুহূর্তে বা এই সিচুয়েশনে আমি ওইরকম একটা মানুষের সাথে এখনো মিট হয়নি, আমার এখনো খুঁজে পাস নাই। খোঁজদা সার্চ চালু থাকুক বন্ধু। রাতের আড্ডা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। কেমন লাগলো আমাদের এনটিভির আয়োজন? ডেফিনেটলি ভালো, মানে ভালো তো লেগেছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তোর সাথে আড্ডা মারা মানে এটা ক্যাজুয়াল আর হ্যাঁ, মনে কর যে মাঝে মধ্যে ভুলেই যাই তোর সাথে আড্ডা মারতে, মনে হয় যে তোর বাসার লিভিং রুমে নাহলে আমার বাসার লিভিং রুমে। ডেফিনেটলি মানে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বন্ধুর সাথে অনেকদিন পর একটা আড্ডার সুযোগ করে দেওয়ার জন্য। আর ডেফিনেটলি রাতের আড্ডা আসলে মাঝে মধ্যে যখন ওই যে ফোন গুতাই তখন এই রাতের আড্ডার কিছু ক্লিপ চলে আসে, আবার দেখি বসে বসে, ভালোই লাগে। তা রাতের আড্ডার সাথে আসলে যুক্ত হতে পারে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ দোস্ত, আমি বেশি তোর সাথে ফর্মালিটি করতে পারবো না। থ্যাঙ্কস ফর কামিং। দর্শক বন্ধুরা, আপনারা না আমাদের কাছের মানুষ, আপনাদের জন্য আমাদের আয়োজন। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে বুঝবো যে আমাদের এই কষ্টটা সার্থকতা পেয়েছে। নেক্সট উইক শুক্রবার রাতে আল্লাহ বাঁচায় রাখলে, আপনারাও সুস্থ থাকলে এনটিভি পর্দায় আবার হাজির হব। নতুন তারকা থাকবেন, এনটিভি ঘোষণা করে দিবেন কে থাকবেন। সে অবধি ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন। শাব্বা খের।